করোনায় সাধারণ হাসপাতালে রোগী ভর্তি কমেছে, অস্ত্রোপচার সহ সেবা নেমেছে অর্ধেকে। কোরবানির পশু বহনে প্রস্তুত মালবাহী ট্রেন, গরু প্রতি খরচ সর্বোচ্চ ২৫০০ টাকা। ষোলো বছর পর বড় বন্যার কবলে সুনামগঞ্জ, ঘরবন্দি ও কর্মহীন মানুষ, ত্রাণও পাচ্ছে না। বিদেশগামীদের করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলক, জালিয়াতি বন্ধে বাড়ছে নজরদারি। এবং করোনা রোধে ভুল পথে হাঁটছে দেশগুলো, পরিস্থিতি খারাপের আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারে মজিদ। শুনছিলেন শিরোনাম, এবারে যাচ্ছি পুরো খবরে। করোনার সময়ে অন্য হাসপাতালগুলোতে কমেছে রোগী ভর্তি, অপারেশন ও সব ধরনের সেবা। অস্ত্রোপচার, হার্টের রিং পরানো সহ রোগীর সংখ্যা নেমে এসেছে অর্ধেকে। তবে ৩ মাস পর জুলাইয়ে রোগী ভর্তি বেড়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে প্রতিদিন ৩ থেকে ৪০০ রোগী সেবা নেন। সারা বছর এখানে সিটের সংকট থাকে, কিন্তু করোনাকালে একেবারে ভিন্ন চিত্র। হাসপাতালটিতে প্রতিদিন ২৫ থেকে ৩০ জনের এনজিওগ্রাম করা হতো, অথচ এপ্রিল থেকে জুনে হয়েছে মাত্র ১১ জনের। এর মধ্যে ২ মাস এনজিওগ্রাম ও হার্টে রিং পরানো বন্ধ ছিল। যোগাযোগ ব্যবস্থা ভালো হচ্ছে, মানুষও ব্যাপারটা বুঝতে পারছে যে কিভাবে চলতে হবে। আস্তে আস্তে বিশেষ করে জুন মাস থেকে এটা বাড়া শুরু হয়েছে। এখন প্রতিদিন আমাদের কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, পেডিয়াট্রিক কার্ডিওলজি এগুলো বাদ দিয়ে আমাদের এখন শুধু কার্ডিওলজিতেই অন অ্যান অ্যাভারেজ 40 to 50 পেশেন্ট প্রতিদিন ভর্তি হচ্ছে। একই অবস্থা ৬৬৪ বেডের ঢাকা শিশু হাসপাতালেও। এখানে দিনে বহির্বিভাগে ৮ থেকে ১২০০ শিশু সেবা নিলেও এখন নিচ্ছে সর্বোচ্চ ২৫০ জন। অবস্থা ভালো হওয়ার সাথে সাথে রুটিন অপারেশনগুলো শুরু হয়। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে আমাদের অপারেশন চলে। গত মাসে আমাদের ১২০ থেকে ১২৫টি অপারেশন হয়েছে এবং ধীরে ধীরে সেই সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। অন্য হাসপাতালগুলোতেও প্রায় একই অবস্থা। করোনা সংক্রমণের পর মার্চ থেকে রোগী কমতে শুরু করে। জুনে সীমিত আকারে সেবা চালু হলেও জুলাইতে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির পশু টানতে প্রস্তুত করা হচ্ছে মালবাহী ট্রেন। ঈদের আগে কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামে কোরবানির পশু সরবরাহ করা হবে। রেলমন্ত্রী জানালেন, প্রতি গরুতে খরচ হবে ১.৫ থেকে ২৫০০ টাকা। এই সিদ্ধান্তে খুশি বেশিরভাগ ব্যবসায়ী। করোনা ঝুঁকি এড়াতে এবার ট্রাকে কোরবানির পশু পরিবহন নিরুৎসাহিত করছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এর বিকল্প হিসেবে মালবাহী ট্রেনে রাজশাহী, পাবনা, নাটোর, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, জামালপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন অঞ্চল থেকে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে পশু। ঢাকায় পশু ঢুকতে পারবে তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত। ক্রেতা, পশু ব্যবসায়ী ও খামারিদের সহায়তায় এ সিদ্ধান্ত হলেও মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্যবসায়ীরা। অসুবিধা একটাই, ওই গরু কুরবানির গরু, খাওয়াই না গরু, বুঝতে পারলেন, রাখি করা গরুর গায়ে হিট থাকবে বেশি। এই গরু গাড়ির ভিতরেই, ট্রাকের ভিতরেই মনে করেন এই অ্যাক্সিডেন্ট করে বেলাইতে 2-3টা করে। গরুকে যদি ট্রেনে আনা হয় তাহলে রাস্তায় চাঁদাবাজি মুক্ত হবে, চাঁদাবাজরা আসতে পারবে না, কোনো জঞ্জাট হবে না। মানুষ গরু নিরাপদে আপনার তার গন্তব্য স্থানে চলে যাবে। সবচেয়ে মজার ঘটনা হলো, একটি গরু যদি ট্রেনে পরিবহন করা হয় তাহলে তার পরিবহন ব্যয় অনেকাংশে লাঘব হবে। রেল সংশ্লিষ্টরা জানালেন, যেসব বিসি ওয়াগনে পশু টানা হবে সেগুলোর বেশিরভাগই আছে চট্টগ্রামে, কয়েকটি ঢাকায়। চাহিদা অনুযায়ী ব্যবহার করা হবে। রেলের তরফ থেকে এখনো কোনো সার্কুলার পাইনি। সার্কুলার পাওয়ার সাথে সাথেই আমরা ফিটনেস ওয়াগন দিব। আমরা রেলের ফিটনেস ওয়াগন ছাড়া দিব না, ফিটনেস ওয়াগন দিব যাতে আপনাদের গরুর ক্ষতি না হয় এবং গরু নামানোর জন্য ব্যবস্থা রেলে করবে, যাতে গরু সুন্দরভাবে নামানো যায়।
রেলমন্ত্রী বলছেন, করোনা পরিস্থিতিতে পরীক্ষামূলকভাবে পশু পরিবহন করা হচ্ছে। ভালো সাড়া পাওয়া গেলে ভবিষ্যতে চালু থাকবে এই সেবা। রেল যদি একটা প্রতিযোগিতামূলক পরিবহন যদি ব্যবস্থা হিসাবে আমরা এটাকে আরো বহুমুখী হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে এইটা যেমন শুরু হলো, ভবিষ্যতে হলে এইটার সুফলটা আমরা সাধারণ মানুষকে দিতে পারবো। রেল বিভাগ ধারণা দিয়েছে, পাবনা থেকে একটি গরু ঢাকা আনতে খরচ হবে 1.5 থেকে 2,000 টাকা, আর চট্টগ্রামে 2 থেকে 2,500 টাকা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসানোর নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না বেশিরভাগ জেলায়। ক্রেতা বিক্রেতারা মাস্ক ছাড়াই যাচ্ছেন হাটে, নেই সুরক্ষা সামগ্রী ব্যবহারে কোনো আগ্রহ। ইজারাদারদের অভিযোগ, নজরদারি না থাকায় হাটে যাওয়া সবাই বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। রাজধানীর কাছের জেলা নরসিংদী, টাঙ্গাইল ও মানিকগঞ্জে পশুর হাটে অল্প জায়গায় কাছাকাছি রাখা হচ্ছে কোরবানির পশু। ক্রেতারাও মাস্ক ছাড়া ঘুরছেন গা ঘেঁষে, দিচ্ছেন নানা অজুহাত। আনতে মেলা করছি, গরু নিয়ে আসি তো পড়ে গেছে, আবার কিনে নিয়ে আসি। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় হাট রাজশাহীর সিটি হাটে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি ক্রেতা বিক্রেতাদের। নাটোরের হাটগুলোতে দেখা যায়নি হাত ধোয়া কিংবা জীবাণুনাশকের কোনো ব্যবস্থা। কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার হাটগুলোতেও ক্রেতা বিক্রেতাদের মুখে নেই মাস্ক, উপেক্ষিত সামাজিক দূরত্ব মানার নিয়ম। গরু হাটে দেখলাম কারোর মাস্ক আছে, কারোর মাস্ক নাই। তো আমরা সবাই সচেতন হই, দূরত্ব মেনে চলি, তাহলে আমরা এটা থেকে বাঁচতে পারবো। লক্ষ্মীপুর শহরের হাটগুলোতেও দেখা যায়নি হাত ধোয়ার কোনো ব্যবস্থা। ফেনীর হাটগুলোতে নজরদারি না থাকায় বাড়ছে সংক্রমণ ঝুঁকি। সেরকম কোনো মানুষের ভয় ভীতি নাইও, পুলিশ প্রশাসন একটু জোরদার বা নিরাপত্তা দিলে লেখার লোকজনের জন্য ভালো। একই চিত্র মেহেরপুর, হিলি ও যশোরের পশুর হাটগুলোতেও। নজরদারির দায়িত্ব প্রশাসনের বলে এড়িয়ে যাচ্ছে হাট কর্তৃপক্ষ। এমনিতেও তো করোনার কারণে দীর্ঘদিন আমরা হাটে আসতে পারি নাই। হাটে আসার পরে অদ্যাবধি মেডিকেল কোনো টিমের সদস্য, ইভেন এমন কোনো ব্যক্তি আমাদের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করে নাই, আসা তো দূরে থাক। এবং সেক্ষেত্রে আমরা হাটে ব্যাপকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি স্বীকার করে হাটে নজরদারি বাড়ানোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। গরুর যেন দূরত্বটা যেন কম হয়, সেটা যেন আমরা নিশ্চিত করবো। গরু কেনার জন্য যখন যায় বাজারের ভিতরে ঢুকে, তিনিও যেন ওইভাবে একজন আরেকজন ক্রেতার থেকে যেন দূরত্ব বজায় রেখে বাজারে চলাফেরা করতে পারেন, সে বিষয়টা আমরা নিশ্চিত করবো। হাট মানে হচ্ছে অনেক লোকের সমাগম, তারপর আমরা চেষ্টা করি যতদূর সম্ভব সকলে যাতে মাস্ক পরে আসে এবং সামাজিক দূরত্ব যতটা সম্ভব তার যাতে মেনটেন। প্রশাসন থেকে নির্বাহী অফিসার এবং সকলকে আমরা বলেছি যাতে তারা স্বাস্থ্যবিধি যাতে সকলে মেনে চলে সে বিষয়ে ব্যবস্থা করা। তবে বিক্রেতারা বলছেন, করোনা সংক্রমণের ভয়ে এবার হাটে কমেছে ক্রেতার আনাগোনা, বিক্রি নিয়েও আছে শঙ্কা। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কোরবানির পশুর হাটের আরো খবর জানাতে মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, মেহেরপুরে কোরবানির পশুর হাটের স্বাস্থ্যবিধি কি পরিমাণে মানা হচ্ছে এবং হাটের ব্যবস্থাপনা নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আসলে করোনা কালীন যে সময় চলছে, এখন এই করোনার সময় কিন্তু আসলে এই করোনা প্রতিরোধের যে সব থেকে বড় উপায় চিকিৎসকরা বলছে সেটা হলো যে মাস্ক ব্যবহার। আর বিশেষ করে কুরবানির পশুর হাটে ব্যাপক পরিমাণ জনসমাগম হয় এবং ক্রেতা বিক্রেতাদের ভিড় থাকে প্রচুর। আর যার ফলে কিন্তু এইখানে স্বাস্থ্যবিধি মানার কথা বললেও কিন্তু আসলে মেহেরপুরে সেই চিত্র একেবারে উল্টো। অনেকে মাস্ক আনছেন, তারা আবার মাস্ক পকেটে রাখছে, কেউ আবার তাদের ব্যবহৃত গামছা মুখে জড়িয়ে রাখছে মাস্ক হিসেবে। তো এটা তো আসলে স্বাস্থ্যবিধির মধ্যে পড়ে না। আর স্বাস্থ্যবিধি মানতে হলে যে প্রত্যেককে আসলে ক্রেতা বিক্রেতা যারা হাটে আসছেন তাদের প্রত্যেকে উচিত প্রত্যেকে মাস্ক ব্যবহার করার জন্য বলা হচ্ছে, কিন্তু প্রশাসনিক নজরদারি আসলে তেমন দেখা যায়নি এইখানে পশু হাটগুলোতে, যার ফলে মাস্ক ব্যবহারের আগ্রহীও কম। যারা একজন আসছে বা মাস্ক পকেটে থাকছে তারা সবগুলো মাস্ক পকেটে রাখছে অথবা কোমরে বেঁধে রাখছে, যার ফলে কিন্তু কেউই মাস্ক ব্যবহার করছে না। আর প্রশাসনিক ভাবে এখন পর্যন্ত আসলে কিন্তু পশু হাটগুলোতে এখন পর্যন্ত সেই রকম ভাবে কোনো প্রচার প্রচারণা চালানো হয়নি, যার ফলে কিন্তু আসলে মাস্ক ব্যবহারে তেমন আগ্রহী না এখানকার বাজারে যেসব ক্রেতা বিক্রেতারা আসছেন তারা। আর প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে একটা মেডিকেল টিম গঠন করা হয়েছে, যেগুলো আসলে পশুর অসুস্থ হলে সেগুলো দেখছে এবং সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানার জন্য তারা চেষ্টা করছে প্রাণী সম্পদ বিভাগ দিয়ে, কিন্তু আসলে সেটাও বেশ একটা গুরুত্ব পাচ্ছে না বা কার্যকর হচ্ছে না, যার ফলে কিন্তু এই পশু হাটগুলো থেকে কিন্তু করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। তো প্রশাসনিক ভাবে যদি এই দিক দিয়ে নজরদারি আরো বৃদ্ধি করা যায় তাহলে হয়তো মেহেরপুর যেহেতু এখন পর্যন্ত করোনা গ্রিন জোন হিসেবে
রয়েছে, যার ফলে কিন্তু এই করোনার প্রবণতাও মেহেরপুরে কম। তবে এই যদি স্বাস্থ্যবিধি যদি না মানতে থাকে বা হাটগুলোতে আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে, তাহলে হয়তো মেহেরপুরে হয়তো করোনার প্রভাব আরো বেশি বিস্তার করতে পারে। মেহেরপুরের হাটের পরিস্থিতি নিয়ে জানাছিলেন আমাদের সহকর্মী রাজিবুল হক। অর্থ আত্মসাৎ মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার ব্যবসায়ী সাইফুল্লাহ মাসুদের করা মামলায় এই পরোয়ানা জারি করেন ঢাকার মহানগর হাকিম আদালতের বিচারক মাইনুল ইসলাম। এর আগে মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। কমিশনের উপপরিচালক মোহাম্মদ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে ৩ সদস্যের একটি দলও গঠন করা হয়। মাইক্রো ক্রেডিট ও MLM ব্যবসার নামে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত করবে দলটি। সেই সঙ্গে প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, আয়কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও খতিয়ে দেখা হবে। এর আগে বিভিন্ন ব্যক্তি, গণমাধ্যম, সামাজিক মাধ্যম সহ বিভিন্ন উৎস থেকে শাহেদের বিরুদ্ধে পাওয়া অভিযোগগুলো সংগ্রহ করা হয়। করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান। রিমান্ড শেষে বৃহস্পতিবার আবারও সাবরিনাকে আদালতে তোলা হবে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চাকরি থেকে সাময়িক বরখাস্ত বেসরকারি সংস্থা জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবিনাকে সিএমএম কোর্টে নেওয়া হয় সোমবার সকাল 11:15টার দিকে। এর কিছুক্ষণ পর শুরু হয় সাবরিনার রিমান্ড শুনানি। করোনা পরীক্ষায় ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে তেজগাঁও থানার মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে 4 দিনের রিমান্ডের আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। অন্যদিকে সাবরিনার রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করে আসামিপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে সাবরিনার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, অর্থ হাতিয়ে নেয়া ও জাল সার্টিফিকেট দেওয়ার এই সিন্ডিকেটে আরও কারা কারা যুক্ত আছেন তা নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্যই রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যেহেতু সে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠানে ডাক্তার হিসেবেও সে কর্মরত ছিল, সুতরাং তার দায়িত্ব ছিল এই সার্টিফিকেটগুলি প্রদানের বিষয়টা এবং এই সার্টিফিকেটগুলি কারা 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 জড়িত ছিল এই জড়িত মর্মে তাদের নাম ঠিকানা যাচাই বাছাই করার জন্য এই আমাদের রিমান্ড চাওয়া হয় মামলা তদন্তকারী কর্মকর্তা। সেই রিমান্ডের আলোকেই আদালত 3 দিন রিমান্ড মঞ্জুর করে। এর আগে রোববার গ্রেপ্তারের পর তেজগাঁও থানায় পুলিশি হেফাজতে রাখা হয় সাবরিনাকে। সাবরিনার প্রতিষ্ঠান জেকেজির বিরুদ্ধে 15,460টি করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগ এনেছে পুলিশ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে রাজধানীর কাকরাইলে রাজ ফার্মাকে 29 লাখ টাকা জরিমানা করেছে র্যাব। এ সময় জব্দ করা হয় 50 লাখ টাকার ভেজাল ওষুধ। অভিযোগ পেয়ে সোমবার অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত। লাজ ফার্মার ওপর যথেষ্ট আস্থা ছিল ঢাকাবাসীর, অথচ সেখানে বিক্রি হচ্ছে মেয়াদহীন ভেজাল ওষুধ। অভিযোগ পেয়ে রাজধানীর কাকরাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতারিত হয়েছেন এমন অনেকেই ফার্মেসিতে হাজির হন। ওষুধের গায়ে ইচ্ছামতো মেয়াদ বসানোর প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া 76 রকমের ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে। আমরা তো নরমাল দোকান দিয়ে কিনি না, যে লাজ ফার্মা ভালো বাংলাদেশের নাম করা একটা প্রতিষ্ঠান, এই জায়গাতে ওষুধ কিনে তো আমরা ভুক্তভোগী হচ্ছি। র্যাব বলছে মডেল ফার্মেসির নামে লাজ ফার্মার এই শাখা গ্রাহকদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। পরে 7 কর্মচারীকে 29 লাখ টাকা জরিমানা করা হয়। ওষুধের ডেটটা ঘুষে বেজে আপনার আবার নতুন ভাবে ডেট দেওয়া হবে, এটা কোনোভাবেই চলতে দেওয়া যাবে না। জরিমানা তো আমরা করছি এবং তার বিরুদ্ধে যেহেতু প্রশাসনের কর্মকর্তা আছেন, মালিক ধরাছোঁয়ার বাইরে থাকবে না, আসলে আইনের বাইরে কেউ থাকতে পারবে না। সেবার নামে অনিয়ম ঠেকাতে অভিযান চলবে বলে জানিয়েছে র্যাব। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনার নমুনা পরীক্ষা কমলেও বেড়েছে শনাক্তের হার। সোমবার 12,423টি নমুনা পরীক্ষায় প্রায় 25% মানুষের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের এই হার এখন পর্যন্ত সর্বোচ্চ। নতুন 3,099 জন সহ দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল 1,86,894 জন। মৃত্যু হয়েছে আরও 39 জনের। এ নিয়ে মোট মৃত্যু 2,391 জনের।
দেশে করোনা সংক্রমণের 128তম দিনে 77টি ল্যাবে হয়েছে নমুনা পরীক্ষা। ল্যাবের সংখ্যা বাড়লেও কমেছে নমুনা পরীক্ষা। গত কয়েকদিনের পরিসংখ্যানে দেখা যায় 6 জুলাই শনাক্তের হার ছিল 22.47%। 7 জুলাই তা বেড়ে হয় 22.98%। 8 জুলাই শনাক্তের হার ছিল 22.26%। 9 জুলাই ছিল 21.49%। 10 জুলাই আবার বেড়ে 21.86% দাঁড়ায়। 11 জুলাই 24% এবং 12 জুলাই হয় 24.11%। আর 13 জুলাই শনাক্তের হার পৌঁছায় সর্বোচ্চ 24.95%। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে তুলে ধরা হয় কম নমুনা পরীক্ষার কয়েকটি কারণ। যারা সুস্থতা ঘোষণা করার জন্য দ্বিতীয়বার পরীক্ষা করা দরকার হচ্ছে না, এজন্য পরীক্ষার সংখ্যা কিছুটা কমেছে। তাছাড়াও মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একটি ফি ধার্য করা হয়েছে পরীক্ষা করার জন্য, সেই কারণে কিছুটা কমতে পারে। তাছাড়াও মানুষের মধ্যে আতঙ্কটা অনেকটাই কমে গেছে, মানুষ অনেকটা রিল্যাক্টেন্ট বলা যায়, তারা রিল্যাক্টেন্ট হয়েছে এবং পরীক্ষা করার বিষয়ে আগ্রহ কম দেখাচ্ছে। দেশে 24 ঘন্টায় করোনায় মারা গেছেন আরো 39 জন, এর মধ্যে পুরুষ 30 ও নারী 9 জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 30 জন, নারী 9 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 1890 জন, নারী 501 জন। শতাংশের বিবেচনায় 79.05% পুরুষ এবং 20.95% নারী। সুস্থ হয়েছেন আরো 4703 জন, এ নিয়ে মোট সুস্থ 98,317 জন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 16 বছর পর বড় বন্যার কবলে হাওড়ের জেলা সুনামগঞ্জ। 2 দফায় প্লাবিত হয়েছে সদর পৌর এলাকার 20 পাড়া মহল্লা ও 8 উপজেলা। বাসাবাড়িতে উঠেছে পানি, তলিয়ে গেছে সড়ক। স্থানীয়রা বলছে করোনা ও বন্যায় ঘরবন্দি ও কর্মহীন হয়ে পড়েছে তারা। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ারও অভিযোগ বানভাসীদের। জুনের শেষে উজানের ঢলের পানি সরতে না সরতেই সুনামগঞ্জে আবারও বন্যার হানা। সদরের 9 নম্বর ওয়ার্ড কালীপুর হাওরের কাছাকাছি হওয়ায় প্রতি বছর বন্যায় প্লাবিত হয় এই এলাকা। এবারও প্রতিটি বাড়িতে ঢুকেছে উজানের পানি, রাস্তা ডুবে বন্ধ হয়ে গেছে যাতায়াত। নৌকাতে যাওয়া লাগে, যাতায়াত করা লাগে। সেদিকে দক্ষিণ দিকে গেলে আমরা এদিকে 5 ফুট আছে পানি রাস্তা। আমরা বাচ্চা কাচ্চা লইয়া বড় কষ্ট আছে, পানির উপরে মনোজলান যে বইয়া দিন কাটাইতাছি। প্রত্যেক বছরই আমরা এই বন্যায় ডুবি আর কি, কিন্তু কেউ আমাদেরকে দেখে না। করোনার কারণে এমনিতেই ঘরবন্দি মানুষ, নেই কাজও, তারপরও বন্যায় আরো শোচনীয় অবস্থা। পৌর এলাকায় নবীনগর, 16 ঘর, মল্লিকপুর, নতুনপাড়া, হাজিপাড়া, বড়পাড়া সহ 20 মহল্লায় প্রায় 20,000 মানুষ পানিবন্দী। অনেকের বাসা বাড়িতেও পানি উঠে গেছে। কেউ এই এলাকার কোনো যে জনপ্রতিনিধি কেউ এই পর্যন্ত এই দিকে যে পানিটা আইছে কেউ কোনো খোঁজ খবর নিতেছে না। পৌর মেয়র বলছেন 36 টন জিআর চাল বরাদ্দ হয়েছে। নিচু এলাকার সড়ক উঁচু করতে 30 কোটি টাকা টেন্ডার পাস হয়েছে। কাজ শুরু হবে ডিসেম্বরে। আমাদের চলমান 30 কোটি টাকার টেন্ডার প্রক্রিয়ার ভিতরে অধীনে টেন্ডার হয়ে গেছে, কন্ট্রাক্টর নিয়োগ হয়ে গেছে। আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছিলাম। প্রতি ডিসেম্বরের আপনার পৌর নির্বাচনগুলো হবে, আমরা তার আগে আমাদের ওয়াদা কমিটমেন্ট পূরণ করব ইনশাআল্লাহ। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে সুনামগঞ্জ ও দিরাই পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। আগামী কয়েকদিন ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টি হতে পারে। এতে সুনামগঞ্জের বন্যার আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সুনামগঞ্জ। দেশের উত্তর, পূর্ব, মধ্য ও দক্ষিণ পূর্বাঞ্চলের 10 জেলায় দ্বিতীয় দফা বন্যায় বিপর্যস্ত জনজীবন। টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র সহ দেশের বেশিরভাগ নদ নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। ফলে নতুন করে প্লাবিত হচ্ছে অনেক এলাকা। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে শেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিরাজ উদ্দিন। মিরাজ, বন্যা দুর্গতদের কি অবস্থা সেখানে এবং ক্ষয়ক্ষতি নিয়ে স্থানীয়রা কি বলছেন? আপনি যে কথাটা বলতেছিলেন, শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি উপজেলার অন্ততপক্ষে 9টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে
ভারতীয় মেঘালয় রাজ্য থেকে এই পাহাড়ি ঢলের পানি নেমে এসেছে এই দুটি উপজেলা। এখানে মহারশী এবং গোগাই নদীর পানি বৃদ্ধি পেয়ে এই 9টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ইতিমধ্যে গোগাই নদীর মরিচপুরান এলাকায় ভাঙন দেখা দিয়েছে এবং সেই ভাঙন দিয়েই মূলত নালিতাবাড়ী উপজেলার 25টি গ্রামে পানি ঢুকে পড়েছে এবং ঝিনাইগাতি উপজেলার 5টি ইউনিয়নে মহারশী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে এই 5টি ইউনিয়ন প্লাবিত হয়েছে এবং এসব ইউনিয়নের অন্তত পক্ষে 5,000 লোক ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে এবং স্থানীয় প্রশাসন যেটা জানিয়েছেন যে তারা দুটি উপজেলায় অন্তত পক্ষে 2,000 পরিবার পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন এবং এই এলাকার যে আমন বীজতলা ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে এবং সবজির আবাদ পানির নিচে তলিয়ে গেছে। পাশাপাশি এখানে যে মাছের আবাদ যারা করেছিল পুকুর এবং পুকুরও পানির নিচে তলিয়ে গেছে, এতে করে মৎস্য চাষীরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশাপাশি এখানকার যে মানুষ ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন এবং আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন এখন পর্যন্ত তাদের মাঝে কোনো প্রকার তৎপরতা চালানো হয়নি এবং তারা খুব মানবেতর জীবনযাপন করছেন। বিশেষ করে তারা রান্না করতে পারছেন না এবং তাদের যে পশু আছে এবং গরু ছাগল সেগুলোকে রাখা তাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়েছেন এবং এই বিষয়টা এখন পর্যন্ত তাদের মাঝে খোঁজখবর নেওয়া হয় নাই। তবে স্থানীয় উপজেলা প্রশাসন জানিয়েছেন যেটা তারা বলছেন যে অবস্থা তারা পর্যবেক্ষণ করছেন এবং তাদের মধ্যে সময় মতো ত্রাণ তৎপরতা চালানো হবে। আর এই জায়গায় আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে একটা একেবারে গ্রাম এবং এখানে পানি ওঠার কথা না, কিন্তু তারপরেও কিন্তু চারদিকে কিন্তু পানি উঠে গেছে এবং এই এলাকার প্রায় প্রতিটা বাড়িতে পানি ঢুকে পড়েছে। এই অবস্থা এখানকার ঝিনাইগাতি উপজেলার ধানশাল, ঝিনাইগাতি সদর, হাতিবান্ধা, মালজিকান্দা সহ নালিতাবাড়ি অন্তত আরো 5টি ইউনিয়ন প্লাবিত হয়েছে এবং এসব ইউনিয়নের আজকে অবশ্যই উজানের কিছু এলাকা পানি কমলেও কিন্তু ভাটি এলাকা বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে এবং এই যে পাহাড়ি ঢলের পানিটা এটা যদি মেঘালয় রাজ্যে বৃষ্টিপাত যদি আরো বাড়তে থাকে তাহলে এই পরিস্থিতি আরো অবনতি হতে পারে। এবং আজকে আমরা খোঁজ নিয়েছি শেরপুর সদর উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানিও বৃদ্ধি পেতে শুরু করেছে এবং আমরা যেটা জানতে পেরেছি যে এই পানি আরো কয়েকদিন অব্যাহতভাবে যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই ওই এলাকার ফসলের এবং আমন বীজতলার বেশ ক্ষতিগ্রস্ত হবে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন যে বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য তারা পূর্ণ প্রস্তুতি রেখেছেন। শেরপুর থেকে মিরাজ উদ্দিন জানাচ্ছিলেন আমাদের বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য। মৌসুমের প্রথম দফা বন্যায় উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের বিভিন্ন জেলায় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। কাঁচা পাকা রাস্তার পাশাপাশি অনেক এলাকার কালভার্টও ভেঙে গেছে, কোনো কোনো এলাকা হয়ে পড়েছে বিচ্ছিন্ন। সব মিলিয়ে চরম ভোগান্তিতে বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। বৃষ্টি ও উজানের ঢলে জুনের শেষ সপ্তাহে পানি বাড়তে শুরু করে দেশের বেশিরভাগ নদ নদীতে। প্লাবিত হয় উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের 15 জেলা। তলিয়ে যায় সুনামগঞ্জ পৌর এলাকার পাশাপাশি তাহিরপুর, জামালগঞ্জ সহ 6 উপজেলার বেশিরভাগ নিচু এলাকা। সপ্তাহব্যাপী স্থায়ী প্রথম দফার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার প্রায় 100 কিলোমিটার সড়ক। লালমনিরহাটেও বিভিন্ন গ্রামের রাস্তায় বেহাল দশা। পাকা সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, ভেঙে গেছে বেশ কটি কালভার্ট। গাইবান্ধার 4 উপজেলার কাঁচা পাকা অন্তত 1000 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত। চওড়াপাড়া, কালমাটি, চওড়াপাড়ার এই রাস্তাটা কোনো মেরামত নাই 7-8 বছর ধরিয়ে। এই দেন বন্যাতে মানুষ চলতে পারে না এই রাস্তাটা একবারে অচল হয়ে গেছে। ওই যে ভ্যান নিয়ে যাইতেছে ওই যে ডুবিয়ে যাইতেছে। আমরা পাড়ায় নেংটি খেতেছে, রাত্রের বেলা যখন বাড়ি যাই ভিজিয়ে যাই। কুড়িগ্রামে ভাঙা সড়কের উপর বন্যার পানি বয়ে যাওয়ায় স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। এর মধ্যে যাত্রাপুর সড়কের একটি বাইপাস সড়ক ভেঙে যাওয়ায় নৌকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে স্থানীয়রা। জামালপুরের 7 উপজেলায় ক্ষতি হয়েছে অন্তত 126 কিলোমিটার কাঁচা ও 24 কিলোমিটার পাকা সড়ক এবং 4টি সেতু। তলে যায়, ভাঙি যায়, রাস্তা ঠিক করে না। বন্যায় মালামাল বা বাজার সদাই নিয়ে যেতে পারি না, 4-5 জায়গায় ভাঙানো। এই রাস্তাগুলো ভালো করার দরকার না? আমাদের বাড়ির আশেপাশে যে এতগুলো মেম্বার চেয়ারম্যান আছে, কারো জগৎ কি এই রাস্তাগুলো পড়ে না? বন্যায় শেরপুর সদর উপজেলার 4টি গ্রাম সহ আশপাশের এলাকায় 30,000 মানুষের চলাচলে 2টি সড়ক ক্ষতিগ্রস্ত। প্রথম দফার বন্যায় টাঙ্গাইলে ক্ষতিগ্রস্ত হয় 52 কিলোমিটার কাঁচা ও আধা পাকা রাস্তা এবং 7 কিলোমিটার পাকা সড়ক। এখন যে অবস্থা, আমাদের চলাফেরা খুবই কষ্ট। বর্তমান এই ডিজিটাল বাংলাদেশে বর্তমানে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলায় এরকম রাস্তা কোথাও পাওয়া যায় না। আমাদের কাছে যে তথ্যপত্র দিচ্ছে সেগুলো আমরা সংরক্ষিত করতেছি এবং পরবর্তী পর্যায়ে আমরা এটা সম্মিলিতভাবে আমাদের অধিদপ্তরকে অবহিত করব এবং এই ক্ষয়ক্ষতির ব্যাপারে
অধিদপ্তর আমাদের কাছে যেভাবে তথ্য নিচ্ছেন সেই ক্ষয়ক্ষতির পরিমাণ অনুযায়ী আমরা এলাকার যেন প্রতিটা আমরা প্রকল্প নেওয়ার চেষ্টা করি। দ্বিতীয় দফা বন্যায় এখনও তলিয়ে আছে লালমনিরহাট, কুড়িগ্রাম, ফেনী, সিলেট সহ 10 জেলার বিস্তীর্ণ অঞ্চল। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিদেশ যেতে সরকার অনুমোদিত হাসপাতালে করোনা পরীক্ষা করতে হবে। পাসপোর্ট নম্বর অনুযায়ী রিপোর্ট পাবে ব্যক্তি ও ইমিগ্রেশন বিভাগ। এই তথ্য অনলাইনে মজুদ থাকবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। কেউ যাতে জালিয়াতি করতে না পারে সেজন্য নজরদারিও বাড়ানো হচ্ছে। করোনায় প্রায় 3 মাস বাংলাদেশ থেকে বেশিরভাগ আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ ছিল। জুনের শেষ দিকে কয়েকটি রুট চালু হয় সীমিত পরিসরে। সে সময় ফ্লাইটে বাংলাদেশি যাত্রীরা করোনা সনদ নিয়ে যাওয়ার পরও পজিটিভ শনাক্ত হয়। এতে ফ্লাইট আবারও বন্ধ করে দেয় ইতালি, জাপান, চীন ও সাউথ কোরিয়া। স্থগিত রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক। এ অবস্থায় দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারে বিদেশ ভ্রমণে করোনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পাসপোর্টধারীর করোনা সনদের সত্যতা যাচাই করতে ইমিগ্রেশনে চালু করা হচ্ছে অনলাইন সার্ভিস। যেহেতু এয়ারপোর্টে সবকিছু অনলাইন কানেকশন আছে, কানেক্টিভিটি আছে, পাসপোর্ট নাম্বার বা আমার আইডি নাম্বার যা আছে ওটা দিয়ে ওরাও কিন্তু ওখানে চেক করে নিতে পারে সার্টিফিকেট এটা ভুয়া না জেনুইন। এই যেরকম কয়েকটা কেলেঙ্কারি হয়ে গেল না, এই ধরনের কেলেঙ্কারি যে না হয়, যাদের পারমিশন আছে ওদের উপরেও কিন্তু আমরা একটা নজরদারি করব। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এখন বিমানের টিকিট, ভিসা, ভ্রমণ ফি ছাড়াও করোনা সনদের জন্য যাত্রীকে গুনতে হবে বাড়তি টাকা। শ্রমিকদের ক্ষেত্রে এ খরচ সরকারকে বহন করার তাগিদ দিয়েছেন। পরীক্ষার যে খরচের কথা সেটি অভিবাসীদের উপরে সেই চাপটা না পড়ুক, এটাই আমরা অবশ্যই চাইব। বিএমইটিতে যদি একটি পরীক্ষা কেন্দ্র তারা স্থাপন করতে পারে এবং সেটা সরকারি তত্ত্বাবধানে, তবে অন্তত নিশ্চিত হওয়ার কিছুটা অন্তত দায় দায়িত্বটা সরকার নিতে পারে। করোনা সনদ দেখানোর পদ্ধতি দীর্ঘ সময় চালু থাকতে পারে, তাই নীতিমালা তৈরি জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুয়েতে মানব পাচারের মামলায় গ্রেপ্তার এমপি শহীদ ইসলাম পাপুলের বিচার চেয়েছেন তার নির্বাচনী এলাকার বাসিন্দারা। তারা বলছেন, লক্ষ্মীপুর 2 আসনের এই সংসদ সদস্য নির্বাচনের পর এলাকায় তেমন যেতেন না। তার অনুপস্থিতির কারণে ফেরত গেছে সড়ক সংস্কারের বরাদ্দ। স্থানীয়দের অভিযোগ, নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন নয় বরং প্রভাব খাটিয়ে ব্যবসার প্রসারের চেষ্টা করেছেন পাপুল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 2 আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হন শহীদ ইসলাম পাপুল। আর সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচিত হন তার স্ত্রী সেলিনা ইসলাম। মানব পাচার ও ভিসা জালিয়াতির ঘটনায় গেল 6 জুন কুয়েতে গ্রেপ্তার হন পাপুল। পাপুলের নির্বাচনী এলাকা রায়পুরের বিভিন্ন সভা সমাবেশে নেচে গেয়ে সমালোচিত ছিলেন এই সংসদ সদস্য। তিনি যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর ব্যবসায় সহযোগী ছিলেন বলেও দাবি স্থানীয়দের। তাদের অভিযোগ, এমপি নির্বাচিত হওয়ার পর এলাকায় তেমন দেখা যেত না তাকে। নির্বাচনের আগে দেয়া কোনো প্রতিশ্রুতি পূরণ করেননি পাপুল। উন্নয়নের কিছু দেখিনি এবং আমরা এই এলাকাতে তেমন কিছু দেশের মানুষ উন্নয়নের ছোঁয়া কিছু পাইনি। পাপুলের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি তার সহযোগীদেরও বিচারের দাবি স্থানীয়দের। শুধু পাপুলের বিচার না, শুধু পাপুলের এমপি হওয়ার পিছনে যারা জড়িত তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত। এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত এমপি পাপুল আওয়ামী লীগের কেউ নয় বলছেন স্থানীয় নেতারা। যেহেতু জোটের প্রার্থী নেই, জেলা আওয়ামী লীগ রায়পুরে এসে মিটিং করে আমাদের সকল নেতা কর্মী, সহযোগী সংগঠন সবাইকে নির্দেশ প্রদান করে জনাব কাজী শহীদুল ইসলামের ভোট করাবে। ওই দেশের নিয়ম অনুযায়ী যদি উনি অপরাধী হয় তাহলে উনি আইনের গতভাবে শাস্তি পাবেন। 30 বছর আগে মারাতিয়া কুয়েতি গ্রুপ অব কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মীদের সুপারভাইজার হিসেবে কাজ শুরু করেন শহীদ ইসলাম পাপুল। পরে নিজেই হয়ে ওঠেন সেই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট কার্যক্রম। কলকাতার শ্যামাপ্রসাদ বন্দর থেকে 4টি কন্টেইনার পণ্যের প্রথম চালান 17 জুলাই পৌঁছবে চট্টগ্রাম বন্দরে। এরপর নির্ধারিত মাশুল পরিশোধের পর সড়ক পথে তা পাঠানো হবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে।
তবে এই ট্রান্সশিপমেন্টের কারণে বন্দরে বাড়তি চাপের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কয়েক বছর ধরেই চলছে আলোচনা। দীর্ঘ সমীক্ষার পর এবছরের জানুয়ারি থেকে ভারত বাংলাদেশ কন্টেইনারে পণ্য পরিবহনের ট্রায়াল রান শুরুর কথা, কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতি ও ফি নির্ধারণ সহ নানা জটিলতায় থমকে যায় সে পরিকল্পনা। অবশেষে চট্টগ্রাম বন্দর দিয়ে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে কন্টেইনারে পণ্য পরিবহন। শুক্রবার বন্দরে পৌঁছাবে প্রথম চালানের 4টি কন্টেইনার। ইতিমধ্যে তা আনতে কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি সেজুতি। এটা একটা ট্রায়াল শিপমেন্ট হচ্ছে, এটা আমরা যদি সাকসেসফুলি রান করতে পারি, এটার প্রস এন্ড কনস এন্ড যদি কোনো কিছু ল্যাকিংস থাকে সেটার উপর বেস করে ফিউচারে এটা আরো মুভমেন্ট আরো বাড়বে। বন্দর ও কাস্টম ফি পরিশোধের পর তা সড়ক পথে পাঠিয়ে দেওয়া হবে আখাউড়া সীমান্তে। সেজন্য প্রস্তুত বন্দর কর্তৃপক্ষ। সেভেন সিস্টারের কত ডিমান্ড আছে, তাদের লাইফস্টাইল ইন্ডিয়ান উত্তরের থেকে অনেক কম, কি পরিমাণ হবে। যেমন এই ট্রায়ালে মাত্র 4টা কন্টেনার যাচ্ছে, 4টা কন্টেনার এরকম 200-400 কন্টেনার হইলেও আমাদের কোনো নেই, অসুবিধা নেই, আমরা 30 লাখ হ্যান্ডেল করি। ট্রান্সশিপমেন্ট পণ্যের পরিমাণ বাড়লে বন্দরে বাড়তি চাপ তৈরির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সেজন্য আগে থেকেই সঠিক পরিকল্পনার দাবি জানিয়েছেন তারা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি স্মরণে রংপুরে নানা কর্মসূচি আয়োজন করেছে মহানগর ও জেলা জাতীয় পার্টি। কবরে জিয়ারত, কোরআন খানি, আলোচনা সভা সহ দিনভর থাকছে বিভিন্ন কর্মসূচি। দুর্নীতি ও শোষণমুক্ত আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এরশাদের আদর্শ ও কর্ম বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা জানান দলের নেতাকর্মীরা। গত বছর 14 জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান এরশাদ। 16 জুলাই রংপুরের পল্লী নিবাসে সমাহিত করা হয় তাকে। উনি 68,000 গ্রাম বাংলার যে স্বপ্নটা দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে ওই প্রাদেশিক যে বিষয়টা, এটা আমরা চাই যে ওনার ওইটা যেন আগামীতে আমরা বাস্তবায়ন হয়, যে দলই ক্ষমতায় আসুক, এটাই আমাদের চাওয়া। রংপুরের মানুষ কিন্তু তাকে আমরা যথাযথ চেষ্টা করেছি তার পক্ষে ফিডব্যাক দেওয়ার। ওনার ক্লান্তিকালে কিন্তু রংপুরের মানুষ পিছনে ঢালের মতো দাঁড়িয়েছিল, কিন্তু এখনো আছে। হোসেন মোহাম্মদ এরশাদের পজিটিভ দিকগুলো আমরা আমাদের মাধ্যমে তুলে ধরতে পারি দেশবাসীর কাছে। নানা আলোচনা সমালোচনার পর করোনা পরিস্থিতির মধ্যেই বগুড়া 1 ও যশোর 6 আসনে উপনির্বাচন আজ। 2 আসনে সকাল 9টা থেকে শুরু হবে ভোট, বিরতিহীনভাবে চলবে বিকেল 5টা পর্যন্ত। তবে ভোটের আমেজ দেখা যায়নি কোনো আসনেই। করোনার পাশাপাশি বগুড়ার নির্বাচনী এলাকাটিতে এখন আরেক দুর্যোগ বন্যা। পানিতে তলিয়ে যাওয়ায় ওই আসনের 10টি কেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছে অন্যত্র। 2 আসনেই ভোটারদের ভোট দিতে যাওয়ার আগ্রহ দেখা যায়নি। তবে প্রার্থীরা শেষ সময় পর্যন্ত তাদের ভোট কেন্দ্রে যেতে আহ্বান জানিয়েছে। রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, উপনির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় বিশ্বের অনেক দেশ ভুল পথ অনুসরণ করছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন, যেসব দেশ সঠিক ব্যবস্থা গ্রহণ করেনি সেখানেই বাড়ছে ভাইরাসের প্রকোপ। স্বাস্থ্যবিধি কঠোরভাবে না মানলে পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা করেন তিনি। এদিকে বিশ্বে 24 ঘণ্টায় শনাক্ত হয়েছে 1,95,000-এর বেশি মানুষ। এ পর্যন্ত আক্রান্ত 1,32,28,000-এর ছাড়িয়েছে। একদিনে প্রাণ গেছে 3,500-700-র বেশি মানুষের। এ নিয়ে মোট প্রাণহানি 5,74,000-এর বেশি। 24 ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ব্রাজিলে। নতুন করে 770 জনের মৃত্যুর সাথে দেশটিতে মোট প্রাণহানি প্রায় 73,000। এরপরই ভারতে একদিনে মারা গেছে 540 জন। নতুন 23,500 সহ দেশটিতে মোট আক্রান্ত ছাড়িয়েছে 9 লাখ। এছাড়া যুক্তরাষ্ট্রে 465, মেক্সিকোতে 276, ইরানে 203 জনের প্রাণহানি হয়েছে। ইউএফার আরোপিত 2 বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে ম্যানচেস্টার সিটি। আদালতের রায়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আর বাধা নেই সিটিজেনদের। ম্যানচেস্টার সিটি তাদের অপ্রকাশিত আর্থিক হিসাব পরিষ্কার করেছে। সোমবার এই রায় দেয় ক্রীড়া আদালত।
আর্থিক দুর্নীতির যে অভিযোগ ছিল ইউএফার তার সুরাহা হওয়াতে নিষেধাজ্ঞা উঠে গেছে, পাশাপাশি জরিমানাও কমেছে ম্যান সিটির। ৩০ মিলিয়নের পরিবর্তে ১০ মিলিয়ন ইউরো জরিমানা গুনতে হবে। ২০১২ থেকে ১৬ পর্যন্ত ম্যান সিটির আর্থিক হিসাবে গড়মিল পেয়ে ২ বছরের জন্য ইউরোপিয়ান প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছিল ইউএফা। পরে এই রায়ের বিরুদ্ধে কোর্ট অব আর্বিট্রেশনে আপিল করে সিটি কর্তৃপক্ষ। আদালতের এই রায়কে সম্মান জানাই। আমাদের লক্ষ্য প্রতি বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলা। পরের মৌসুমে ইউরোপের শীর্ষ এই টুর্নামেন্টে খেলতে আর কোনো বাধা রইল না। আমি আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলাম রায় আমাদের পক্ষে আসবে, তাই হয়েছে। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে। এরাঙ্গেল যুদ্ধক্ষেত্রে